ওয়েলকাম ফ্রেন্ডস, প্রতিবারের মতো আমি আবার এসে হাজির হয়েছি ইংরেজির একটি নতুন টপিক নিয়ে। সাধারণত এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে প্রথম যেটা কাজ আমাদের সেটা হলো ভার্বের দিকে তাকাতে হবে। এখানে ভার্ব কে সেটা আগে বুঝতে হবে। ভার্ব হলো সেই শব্দ যে শব্দ দিয়ে সাধারণত আমরা কোনো কাজ বুঝিয়ে থাকি, যেমন খাওয়া, করা, বলা, হাসা, শোয়া। তাহলে অনেকে বলতে পারে ঘুমিয়ে থাকা কি একটা কাজ? হ্যাঁ, অবশ্যই ঘুমিয়ে থাকা কাজ। অর্থাৎ আমরা দেখব যে কাজটা করলে আমাদের শরীরের শক্তি প্রয়োজন হবে, শরীরে আমাদের শক্তির প্রয়োজন হবে। যেমন ঘুমোতে গেলে আমাদের চোখটা বন্ধ করতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেটা কাজ। বসে থাকা, বসে থাকতে গেলে হাত পা গুটিয়ে রাখতে হবে, এটাও একটা কাজ। কথা বলতে গেলে মুখ নাড়তে হবে, এটাও কাজ। আমি বললাম ফ্যানটি ঘুরছে, তাহলে ফ্যানটির কাজ কি? ঘোরা মানে কি ফ্যানটার পাখাটা নড়ছে? যদি নাই নড়ে তাহলে কি সে ঘুরবে? অতএব তাহলে আমরা খুব সহজেই চিনে নিতে পারবো কোনো সেন্টেন্স কোন টেন্সে আছে ভার্বের দিকে তাকিয়ে। ভার্বের সাথে যদি ছে, ছ, ছি এই রকম শব্দ যদি দেখতে পাই তাহলে সেটা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তবে একটা সাবধানতা অবলম্বন আমাদেরকে করতে হবে, কারণ খেলার সাথে এছি যোগ আছে। এছি যোগ করলে হয়েছে খেলেছি। হয়তো আমরা শেষের যে লেটারটি আছে ছি, এই ছিকে দেখে আমরা বলতে পারি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভুল করে বলে দিতে পারি। কিন্তু তার সাথে সাথে দেখতে হবে লয়ের সাথে একারটাও আছে, তাই খেলেছি, লেছি, খেলেছি। অর্থাৎ খেলেছি যখন আছে সেখানে এছি যোগটা আছে, তাই আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো না। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে সহজে মনে রাখার জন্য এই কবিতার অবলম্বন আমরা করতে পারি। ছ, ছে, ছি ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। বডিগার্ড হিসাবে ভার্বের আগে অ্যামিজারকে নিয়েছি। না করলে অ্যামিজারের সাথে হয় নট। প্রশ্ন করলে অ্যামিজারকে সাবজেক্টের আগে না দিলে পাকাবে জট। এই কবিতা থেকে সহজেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সম্পর্কে ধারণা করতে পারি। তারা মাঠে খেলছে, এই বাক্যটির দিকে আমরা এবার খেয়াল করব। এখানে প্রথম কাজ হবে সাবজেক্টের দিকে তাকানো। সাবজেক্ট কে? অর্থাৎ যে কাজ করছে সে হলো সাবজেক্ট। সাবজেক্ট হলো তারা, তাই তারা ইংরাজি কি? দে। দে মানে তারা। এই সাবজেক্টের পরেই আমাকে ভার্ব বসাতে হবে। অর্থাৎ যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে গেলে আমাকে এই অ্যাগ্রিমেন্টটা অবশ্যই ফলো করতে হবে। সেটা হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তারা মাঠে ফুটবল খেলছে। প্রথম কাজ সাবজেক্টকে খুঁজে নিয়ে আসা। সাবজেক্টকে খুঁজে নিয়ে এসে ওকে বাক্যের প্রথমে বসিয়ে দিতে হবে। তাই তারা মাঠে ফুটবল, তারা মাঠে খেলছে, এই বাক্যটিতে সাবজেক্টকে না তো কে দিয়ে প্রশ্ন করবো? কে মাঠে ফুটবল খেলছে? ও তারা। ও তাই নাকি? তাহলে নিশ্চয় তারাটা হবে সাবজেক্ট। তাই তারা ইংরাজি কি? দে। দে মানে তারা। এবার আমি কি করব? সাবজেক্টের পর তো ভার্ব আছে, ভার্বকে না তো খেলছে, খেলার সাথে কি আছে? ছে। ছেটাকে কি করতে হবে? আগে দিতে হবে। আমরা দেখছি খেলার সাথে ছে যোগ করা আছে, কিন্তু ইংরেজিতে লেখার সময় ছেটাকে আগে করতে হবে, পরে খেলা করতে হবে। এটা ইংরেজ, এরা উল্টো চলে, তাই ছেটাকে আগে লিখে দিতে হবে। ছে ইংরাজিতে হবে কি? ওই তো বললাম না, অ্যামিজার। আমরা কবিতাতে কি বলেছিলাম? যে ছ, ছে, ছি ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, বডিগার্ড হিসাবে অ্যামিজারকে নিয়েছি। ওই ছের জন্য অ্যামিজারের মধ্যে যে কোনো একটাকে নিতে হবে। এর আগের ক্লাসে বলেছিলাম যে অ্যাম বসে শুধুমাত্র আয়ের পর, ইজ বসে সিঙ্গুলার নাম্বারের পর, আর বসে প্লুরাল নাম্বারের পর।
তাই দে যেহেতু প্লুরাল নাম্বার, তাই দের পর আর বসাবো, ইজ বা অ্যাম বসাবো না। এবং তারপরে যে মেন ভার্বটি আছে অর্থাৎ খেলা, খেলা ইংরাজি কি প্লে, এই প্লের সাথে আমাকে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাই তো বলেছি কবিতাতে যে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, তাই হবে দে আর প্লেয়িং। এরপর কি হবে না, তো ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল। কোথায় খেলছে, স্থান ইন দা ফিল্ড। নিচের বাক্যটির দিকে এবার তাকাবো, আমি গল্পের বই পড়ছি, আমি গল্পের বই পড়ছি। আমি ইংরাজি কি, আই, যেহেতু সাবজেক্ট তাই প্রথমে বসিয়ে দিয়েছি। পড়ছি, দেখো ভার্বটা সব লাস্টে আছে বাংলাতে, কিন্তু আমাকে ইংলিশে ট্রান্সলেশন করার সময় প্রথমে নিয়ে আসতে হবে। তাই আই অ্যাম রিডিং, অ্যাম হলো কেন, কারণ আয়ের পর অ্যাম বসে, আর যেহেতু ছি আছে তাই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাই রিডিং হয়েছে, আই অ্যাম রিডিং স্টোরি বুক। এখানে যদি থাকতো বইটি পড়ছি, আই অ্যাম রিডিং দ্য স্টোরি বুক। আবার যদি এখানে থাকতো যে আমি একটি গল্পের বই পড়ছি, তাহলে আই অ্যাম রিডিং এ স্টোরি বুক। এর পরের বাক্য আছে সে কি স্কুলে যাচ্ছে, তাহলে এখানে প্রশ্নবোধক, সে কি স্কুলে যাচ্ছে, প্রশ্ন করছে তো। এবার কি আমরা যদি দেখি 4 নম্বর লাইন 5 নম্বর লাইনে, যে প্রশ্ন করলে আমি যারকে সাবজেক্টের আগে না দিলে পাকাবে জট, তাই এখানে আমি যারকে আগে দিতে হবে। অর্থাৎ সাবজেক্ট কি আছে, হি, হি মানে সে, আর হি কাকে নেবে আমি যারের মধ্যে, ইজকে নেবে। যেহেতু হি এক বচন তাই ইজকে নেবে, কিন্তু ইজ কোথায় বসবে, বাক্যের শুরুতেই বসবে। তাই হয়েছে ইজ হি গোয়িং টু স্কুল, বাদ বাকি সেই একই নিয়ম, জাস্ট প্রশ্নবোধক, তারই জন্য প্রশ্নবোধক তাই ইজটাকে আগে দিয়েছি। আর না বোধক হলে আমরা ইজের পর নট দেব। যেরকম আমি যদি প্রথম বাক্যটাই বলি তারা মাঠে খেলছে না, এই শব্দটা যদি করি, এবার যদি আমরা তারা মাঠে খেলছে না এটা করি, তাহলে কি হবে, তারা ইংরাজিতে দে, আর খেলছে ইংরাজি আর প্লেয়িং, দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। খুব সুন্দর। এবার বলেছি না, না ইংরাজি কি নট, তো নটটা কোথায় বসাবো, আমি তো বলে দিয়েছি 4 নম্বর লাইনে, না করলে অ্যাম ইজ আরের সাথে হয় নট, অর্থাৎ অ্যাম ইজ আর তারপরেই নট বসে যাবে, তাই বাক্যটা হয়ে যাবে দে আর নট প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। সেই রকম আমি সে কি স্কুল যাচ্ছে, ইজ হি গোয়িং টু স্কুল, না যোগ করলে কি হবে, নাটা কোথায় বসাবো, হ্যাঁ ইজের পরেই নট বসালে হবে, ইজ নট হি গোয়িং টু স্কুল। তবে এখানে যদি সে না থাকতো, কোনো মানুষের নাম থাকতো, যেমন রাম কি স্কুল যাচ্ছে, বা শ্যাম কি স্কুল যাচ্ছে, বা রহিম কি স্কুল যাচ্ছে, এইরকম যদি থাকতো তাহলে কিন্তু নটটা ইজের পর বসতো না। ইজ রাম, ইজ নট রাম গোয়িং টু স্কুল, এটা হবে না। তাহলে সেক্ষেত্রে নটটা ইজের পর বসবে না, নটটা কোথায় বসবে, রামের পর। অর্থাৎ ইজ প্রথমে বসে গেল, তারপরে রাম, তারপরে নট, তারপরে গোয়িং টু স্কুল।